বৌমা, এই যে মেয়েকে এভাবে নিয়ে বসে আছো, এভাবে বসে থাকলে কি হবে নাকি? হ্যাঁ, কোন নবাবজাদির মেয়েকে কিনা আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছি। যাও তো, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নাও, যাও বলছি। মা, আপনি এভাবে কেন কথা বলছেন? মা, আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না নাকি? আর শুয়ে কোথায় আছি মা? আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই মেয়েকে পড়াতে বসেছি। কি পড়াচ্ছ নাকি চাই? আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, আমি ভালো করেই জানি মেয়েকে পড়ানোর নামে তুমি আরামায়েশ করছো। আর শোনো, তুমি এত অলস কেন বলো তো? আমি জানলে কোনোদিনও আমার ছেলের বউ বানাতাম না। আহা মা, আপনি এই ছোট্ট মেয়েটার সামনে এভাবে চিৎকার করছেন কেন? আমি আপনাকে কতবার বলেছি ওর সামনে এভাবে চিৎকার করলে ও তো আপনার মতো ব্যবহার শিখবে। আস্তে কথা বলুন মা। কি? তুমি কি বললে? আমি চিৎকার করি? আমি তোমার মেয়েকে অভদ্র আচরণ শেখাচ্ছি? শোনো বৌমা, আমার সাথে লাগতে এসো না কিন্তু। আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে। আহা মা, আপনি আর দয়া করে চিৎকার করবেন না, আমি সব কাজ করছি। এই বলে অসুস্থ টুনি তার মেয়েকে না পড়িয়ে সব কাজ করতে চলে যায়। টুনটুন দিদি ভাই, তুই বুঝি পড়ছিস? পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আর শোন রে দিদি ভাই, তুই কিন্তু তোর মায়ের মতো একদম হবি না, বুঝেছিস? তোর মা অনেক দুষ্ট, বদমেজাজি, খারাপ, বুঝলি? তুই হবি আমার আর তোর বাবার মতো। তোর বাবা অনেক ভালো আর আমিও অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, এবার তাহলে আমি পড়তে বসি। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। আসলে মিনু তার ছেলে আর ছেলের বউ টুনি আর তার নাতনি টুনটুনের সাথে গ্রামে বাস করত। আর মিনুর ছেলে টোনা কাজের সুবাদে শহরে বাস করত। তাই মিনু সবসময় তার ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করত, যার প্রভাব পড়তো ছোট্ট টুনটুনের ওপর। একদিন, মা, আপনি না বললেন আপনার ঘর নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দিতে বললেন যে? কই, আমি তো আপনার পুরো ঘর পরিষ্কার দেখছি মা। তাহলে আমি বরং গিয়ে অন্য কাজ করি, আবার মেয়েটাকে খাওয়াতেও হবে। কি? আমি যখন বলেছি আমার ঘর পরিষ্কার করে দিতে হবে, তখন এক্ষুনি আমার ঘর পরিষ্কার করতে হবে? দাঁড়া, ও ঘর পরিষ্কার আছে, তাহলে এক্ষুনি আমি অপরিষ্কার করে দিচ্ছি। এই বলে মিনু অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে তা মেঝের মধ্যে ছিটিয়ে দেয় আর বলে, এই যে এবার আমার ঘরটা অপরিষ্কার হয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর রান্না উঠাবে, যাও। কি হলো, যাও, দাঁড়িয়ে আছো যে? কথা কি কানে যাচ্ছে না নাকি? ছি মা ছি, আপনি এত নিচ মনের, এটা আমি আগে জানতাম না মা। আপনি ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন কেন বলুন তো মা? আমি কি বাইরের কেউ নাকি? আমি তো আপনার নিজের ছেলের বউ, তাই না? নিজের ছেলের বউয়ের সাথে কি কেউ এমনটা করে নাকি? কে ছেলের বউ? হ্যাঁ, শোনো, যেদিন তুমি এ বাড়ির বউ হিসেবে এসেছো সেদিন থেকে আমি তোমাকে অপছন্দ করি। নেহাত টুনটুন পৃথিবীতে এসেছে, না হলে কবেই যে তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি মা? আপনি কি সত্যি টুনটুনের কথা ভাবেন নাকি বলুন তো? টুনটুনের কথা ভাবলে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেন না মা। একবারও কি ভেবেছেন টুনটুন এসব দেখে খারাপ হয়ে যাবে? না, কখনো না। আমি টুনটুনকে আমার মতো করে গড়ে তুলবো, কখনো দুষ্ট হিংসে পাজি হতেই দেব না, বুঝতে পেরেছো? এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। টুনির শাশুড়ির এমন আচরণে টুনি কাঁদতে থাকে। এইভাবে মিনু টুনটুনি সবসময় তার ছেলের বউ টুনির সাথে ঝগড়া করত। একদিন, মা টুনটুন, আয় মা, আমি তোকে এবার পড়াতে বসাবো। কতদিন থেকে তো তোকে পড়াতে বসাতেই পারি না, সব পড়া তো মনে হয় তুই ভুলেই গিয়েছিস রে মা, তাই না? না মা, আমি এখন পড়তে পারবো না, দেখছো না আমি খেলছি, আমি এখন কিছুতেই পড়তে পারবো না। যাও তো, বিরক্ত করো না। একটা থাপ্পড় দেব, বুঝেছিস? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? এত খেলিস তবুও তোর খেলা হয় না। একদম কান্দের কাছে জ্ঞান জ্ঞান করবি না তো, যাও বলছি এখান থেকে। বৌমা, তুমি আবার আমার নাতনির সাথে চিৎকার করছো? তোমাকে না কতবার বলেছি ওর সাথে একদম চিৎকার করবে না। দিদি ভাই, তুই এখন খেলতো গিয়ে, তোর মা তোকে এখন কিচ্ছু বলার সাহস পাবে না। যা দিদি ভাই, যা। তুমি অনেক ভালো থাকো মা, আর মা সবসময় খালি গান গান করে, তোর ভালোই লাগে না। টুনটুনের কথা শুনে টুনি অবাক হয়ে যায়। এভাবে মিনু টুনটুনের আশকারাতে টুনটুন মাথায় উঠতে থাকে। একদিন, বৌমা, তুমি মাটির ব্যাংকটা ভেঙে ফেললে, এতগুলো টাকা দিয়ে কি করবে শুনি? আসলে মা, মেয়ের খাতা পেন্সিল রাবার সব শেষ হয়ে গেছে,
পেন্সিল, রাবার, খাতা এসব কিনতে হবে তো মা। আবার রান্নাঘরের জন্য হাঁড়ি পাতিল সব নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবছি কিছু হাঁড়ি পাতিলও কিনবো। কি হাঁড়ি পাতিল কিনবে কেন তুমি? হ্যাঁ, তোমার শুধু টাকা নষ্ট করার ধান্দা, তাই না? কোনো হাঁড়ি পাতিল, রাবার, পেন্সিল কিচ্ছু কিনতে হবে না। তাহলে মেয়েটা কোথায় লিখবে মা? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সে আমি কি করে জানবো? হ্যাঁ, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। দাও তো, আমাকে টাকাগুলো দাও। এই বলে মিনু টুনটুনি টাকাগুলো নিয়ে চলে যায়। আর টুনি অনেক কাঁদতে থাকে। মা কেন সবসময় আমার সাথে এমন করে? অনেকে কখনো আমাকে নিজের মেয়ে ভাবতে পারে না নাকি? এভাবে টুনি কাঁদতে থাকে। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি যখন ওর মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল, এমন সময় টুনটুন বলে, মা তুমি আমাকে একটা খেলনা কিনে দাও না মা। মারে, আজ তো আমি খেলনা কেনার টাকা নিয়ে আসিনি রে মা। আমি বরং অন্যদিন তোকে খেলনা কিনে দেবো, কেমন? না না না, আমার আজকে খেলতে চাই, আমার এক্ষুনি খেলতে চাই। তুমি আমাকে এক্ষুনি খেলনা কিনে দেবে, মানে এক্ষুনি দেবে। টুনটুন, একদম জেদ করবি না কিন্তু, আমার কথাটা শোন একটু। আমি জানতাম তুমি আমাকে খেলনা কিনে দেবে না। ঠাকুমা ঠিকই বলে, তুমি একটা ডাইনি মা। তুমি অনেক খারাপ, বদমি চাচি। তুমি একটা বেয়াদব, তুমি খুব খারাপ, বাজে, দুষ্টু মহিলা কোথাকার। এসব কথা বলে টুনটুন তার মাকে একটা কামড় দিয়ে উড়ে সেখান থেকে জঙ্গলে চলে আসে। আর টুনিও রেগে বাড়িতে আসে। মা, আপনাকে আমি অনেকবার বলেছিলাম না যে টুনটুনের সামনে চিৎকার চেঁচামেচি করবেন না, ও অনেক খারাপ হয়ে যাবে। তখন তো আমার কোনো কথাই আপনি শোনেননি। আর দেখলেন তো, মেয়েটা আজ আমাকে কামড়িয়ে দিয়েছে আর অনেক বাজে কথা শুনিয়েছে। এত সব কিছু আপনার কাছ থেকে শিখেছে ও। শোনো, টুনটুন বেশ করেছে, তোমার সাথে এমনটাই করা উচিত। আয় দিদি ভাই, আমার কাছে আয়। এভাবে মিনু টুনটুনকে আশকারা দেয়। আর টুনটুন অনেক দুষ্ট হয়ে যায়। আজ এর ক্ষতি করে তো কাল ওর ক্ষতি করে, আবার বাজে বাজে কথাও বলে। এভাবেই দিন কাটছিল। কই গো মিনু মাসি? হ্যাঁ, কোথায়? তোমার নাতনিকে কি ভালো শিক্ষা দাওনি নাকি? জানো, আজ আমার ঘরের মিষ্টি চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর আমার হাতে কামড় দিয়ে পালিয়েছে। এতটুকু বাচ্চা ভালো শিক্ষা না পেয়ে কি পেয়েছে? হ্যাঁ, ছি ছি ছি, এগুলো শিক্ষা দাও বুঝি? দেখেছেন মা, দেখেছেন আমাদের বাড়ির ঝগড়া দেখে টুনটুন আজ কেমন হয়েছে? দেখেছেন, আজও অন্যের খারাপ করেছে। আপনাকে আমি বলেছিলাম ওকে আশকারা না দিতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। আপনি দেখুন, আপনি যদি আমাকে নিজের মেয়ে ভেবে ঝগড়া না করতেন, তাহলে আজ আমার মেয়েটা অনেক ভালো শিক্ষা পেত। তুমি ঠিক বলেছ বৌমা, সব দোষ আমার। আমি নিজ হাতে ওকে খারাপ বানিয়েছি। ছোট বাচ্চারা যা দেখবে তাই তো শিখবে, তাই না? তাই ভুল যখন আমি করেছি, আমি সব শুধরে নেব। এরপর মিনু আর কখনো টুনির সাথে খারাপ ব্যবহার করেনি। আর টুনটুন সুশিক্ষায় বড় হতে থাকে। এক বনে মা বাবা মরা এক টুনি পাখি বসবাস করত। টুনি তার বিউটি পায়রা নামে এক মাসির সাথে বাস করত। টুনি ছোটবেলা থেকে একটু দুষ্টু প্রকৃতির ছিল। আর টুনির মাসি সুখী পায়রা ওর দুষ্টুমি বন্ধ করার জন্য ওকে প্রতিদিন চকলেট কিনে দিত। এভাবে টুনি চকলেটের প্রতি আসক্ত হয়ে যায়। ইস, চকলেটগুলো যে কোথায় লুকিয়ে রাখি, মাসি এক্ষুনি চকলেটগুলো দেখতে পেলে লঙ্কা কাণ্ড বাজিয়ে দিবে। কেন যে মাসি আমাকে চকলেট খেতে দেয় না, কে জানে। কোথায় লুকাই, কোথায় লুকাই? পেয়েছি, এই খাটের নিচে আমি চকলেটগুলো লুকিয়ে রাখবো। তারপর রাতের বেলা আমি মজা করে চকলেটগুলো খাবো। টুনি যখন এসব কথা বলে তার চকলেটগুলো লুকাতে যাবে, তখনই তার মাসি সুখী পায়রা সেখানে চলে আসে আর টুনির সব কাণ্ড দেখে ফেলে। তারপর সুখী পায়রা টুনিকে বলে, তুই আবার চকলেট কিনে এনেছিস? তোকে আমি কতবার নিষেধ করেছি যে তুই চকলেট খাবি না। তুই জানিস অতিরিক্ত চকলেট খেলে দাঁতে পোকা হয়। না মানে মাসি, একটুখানি চকলেট খেলে কি হবে বলো তো? তুমি আমার জন্য তো চিন্তা করো না তো। তুমি জানো চকলেট খেলে মনটা কত ফুরফুরে হয়ে যায়। চকলেট খাও আর কুল থাকো। খাবে মাসি? না, আমি আর তোকে শাসন করতে পারছি না বাবু। এবার তো তোকে বিয়েটা দিতেই হবে। সংসারের কাজের চাপে যদি তোর একটু চকলেট খাওয়া কমে যায়, আমি তো মনে মনে তোর জন্য পাত্র ঠিক করে রেখেছি পাশের বনের টোনার সাথে। টোনা নাকি শহরে অনেক ভালো একটা চাকরি করে। শুয়ে দাও মাসি।
এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন সুখী পায়রা ভালো দিনক্ষণ দেখে টুনির সাথে টোনার ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। বিয়ে হয়ে যাওয়ার পর টুনি বাসর ঘরে টোনাকে বলে, এই যে টোনা, তুমি আমার জন্য চকলেট আনোনি? আমি যে চকলেট খেতে বড্ড ভালোবাসি। দাও দাও, আমাকে চকলেট দাও। ইস, বিয়ের ব্যস্ততায় আজ আমি সারাদিন চকলেট খেতে পারিনি। আসলে টুনি, আমি তো চকলেট খাই না, তাই আমার ঘরে কোনো চকলেট নেই। তুমি আজ ঘুমিয়ে পড়ো, আমি কাল সকালে তোমাকে চকলেট এনে দেব। না না, আমার এক্ষুনি চকলেট চাই। তুমি যদি আমাকে এখন চকলেট এনে না দাও, তাহলে আমি এক্ষুনি মাসির বাড়ি চলে যাব। এই আমি বলে দিলাম। তুমি তাড়াতাড়ি দোকানে গিয়ে আমার জন্য চকলেট নিয়ে এসো। দেখো টুনি, এখন আমি কিছুতেই দোকানে যেতে পারবো না। এখন আমার বড্ড ক্লান্ত লাগছে। কাল আমার অফিস আছে, কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো তো। কিন্তু টুনি টোনার কোনো কথাই শোনে না। টোনার কানের কাছে টুনি ঘ্যান ঘ্যান করতেই থাকে। অবশেষে টোনা বিরক্ত হয়ে রাতের বেলা টুনিকে চকলেট নিয়ে এসে দেয়। আর টুনি তা মনের সুখে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, টুনি, এই টুনি, তুমি এখনো আমাকে সকালে চা নাস্তা দিলে না কেন? হ্যাঁ, সকালের নাস্তা কি আমি দুপুরে খাবো? টুনি, টুনি, এই টুনি, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, বড্ড দেরি হয়ে গেছে আজ। টোনার ডাক শুনে টুনি রান্নাঘর থেকে তাড়াতাড়ি চলে আসে আর টোনার জন্য এক কাপ চা আর একটি চকলেটের প্যাকেট নিয়ে আসে। না টোনা, আমি তোমার জন্য সকালের নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। এই চা আর এই চকলেটটা তুমি খাও। মনে আছে কাল যে তুমি আমাকে চকলেটটা এনে দিয়েছিলে? এটাই হলো সেই চকলেট। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হে উপরওয়ালা, আমি এ কাকে বিয়ে করেছি? টুনি, আমি কি সারাদিন না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, আর টুনি, তুমি এত চকলেট খেও না। বেশি চকলেট খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝতে পেরেছ? অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় টুনি। উফ টোনা, তুমি চকলেট না খেলে আমাকে বলো, আমি এক্ষুনি চকলেট খেয়ে ফেলছি। তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, তোমাকে আর আমার জ্ঞান দিতে হবে না। যাও যাও, এক্ষুনি না তোমার অফিসে যাওয়া দেরি হচ্ছিল, এখন আবার দাঁড়িয়ে আছো কেন আমার চকলেট নিয়ে অপমান করার জন্য? টোনা আর কোনো কথা না বাড়ায় অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে টুনি তার হাতের চকলেটটা খেতে বসে যায়। আর চকলেট শেষ হয়ে গেলে আবার দোকান থেকে চকলেট কিনে আনে আর চকলেট খেতে থাকে। টুনির এভাবে চকলেট খেতে খেতে কখন যে বিকেল গড়িয়ে রাত হয়ে যায় সেদিকে টুনির খেয়ালই করে না। তারপর টোনা অফিস থেকে ফিরলে টুনিকে চকলেট খাওয়া অবস্থায় দেখতে পায়। আর এসব দেখে তো টোনা অবাক হয়ে যায় আর বলতে থাকে, টুনি, তুমি সেই সকাল থেকে বসে বসে চকলেট খাচ্ছো? তোমার এই চকলেট খাওয়া নিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় না, তখন কিন্তু বুঝবে মজা। আমাকে তখন কিচ্ছু বলতে পারবে না, এই বলে দিলাম। কেউ আমার চকলেট খাওয়া পছন্দ করে না, কেউ আমাকে ভালোবাসে না। আমি তো শুধু চকলেটটাই খাই, এতে আমার দোষ কি বলো টোনা? এই দেখো, পাগলিটা আবার কান্না শুরু করে দিল। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি মন ভরে চকলেট খাও, তোমাকে কেউ নিষেধ করবে না। সত্যি আমি চকলেট খেলে তুমি কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু টাকা দাও তো, আমি কিছু চকলেট নিয়ে আসি। ঘরের সব চকলেট যে শেষ হয়ে গেল। তারপর টুনি টোনার কাছ থেকে চকলেট কেনার জন্য টাকা নিয়ে বাজারের একটা চকলেটের দোকানে যায় আর দোকানদারকে গিয়ে বলে, আপনার দোকানে কি ক্যাডবেরি চকলেট আছে? না ম্যাডাম, ওই যে কিছুক্ষণ আগে ওই মেয়েটা ক্যাডবেরি চকলেটটা নিয়ে গেছে, আর আমার কাছে ওই একটা ক্যাডবেরি চকলেটই শুধু ছিল, সব শেষ হয়ে গেছে। না না, আমার ক্যাডবেরি চকলেটটাই চাই। আমি এক্ষুনি ওই মেয়ের কাছে গিয়ে ক্যাডবেরি চকলেটটা ছিনিয়ে নেব। চকলেট না খেলে যে আমার প্রচন্ড মাথা ব্যথা করে। যাই, মেয়েটাকে গিয়ে বলি যেন ক্যাডবেরি চকলেটটা আমাকে দিয়ে দেয়। এ কথা বলে টনি ওই পাখিটার কাছে যায় আর গিয়ে বলে, এক্সকিউজ মি, আপনি আপনার হাতের ওই ক্যাডবেরি চকলেটটা আমাকে দিয়ে দিন তো, আমারও চকলেটটাকে চাই চাই। না না, আমার চকলেট আমি আপনাকে কখনো দেব না। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি খাবো, আপনাকে কেন দেব? কোথা থেকে যে সব পাগল ছাগল আসে কে জানে। এই কথা বলে মিষ্টিটি সেখান থেকে চলে যায় আর টুনি অপমানিত হয়ে বাড়ি চলে আসে। এরপর একদিন টোনা তার বন্ধু কবুতরকে তার বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে আসে আর টুনি তার কবুতর বন্ধুর জন্য খাবার নিয়ে আসে। টোনা, এসব তুই কি করেছিস? তোর বউ এসব কি এনেছে? হ্যাঁ,
তুই আমাকে নেমন্তন্ন করে এনে চকলেট খাওয়াচ্ছিস? আমি তো বাড়িতে এর থেকে ভালো খাবার খাই। এভাবে বাড়িতে ডেকে এনে আমাকে অপমান না করলেও পারতি বন্ধু। তোর বাড়িতে নেমন্তন্ন খাওয়ার শখ আমার মিটে গেছে। এর থেকে আমার বাড়িতে বসে খাওয়াই অনেক ভালো ছিল। যাই রে বন্ধু, এভাবে অপমান করার জন্য আমাকে আর কখনো ডাকিস না। এ কথা বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর বন্ধুর মুখে এমন কথা শুনে টোনা তো ভীষণ রেগে যায়। আর রেগে টুনিকে বলে, আজ শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধুর কাছে আমি ছোট হয়ে গেলাম টুনি। তুমি চকলেট নিয়ে আর কত বাড়াবাড়ি করবে বলো তো? আত্মীয় আসলে বুঝি শুধু চকলেট খেতে দেয়? ভালো ভালো রান্না তো করতে পারতে তুমি, তাই না? তা করনি কেন? হ্যাঁ, এ কথা বলে টোনা প্লেট থেকে সব চকলেট নিয়ে মাটিতে ফেলে দেয়। আর চকলেটগুলো মাটিতে ফেলে দেওয়া দেখে টুনি চকলেটগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজেই খেতে থাকে। আর রেগে গিয়ে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার চকলেটগুলো মাটিতে ফেলে দাও। জীবনে কখনো চকলেট খেয়েছো? যে তার মর্ম বুঝবে। আমি চকলেট খাই, তাই আমি এই চকলেটের মর্ম বুঝি। বুঝতে পেরেছো তুমি? দরকার নেই আমার চকলেটের মর্ম বোঝার। এ বাড়িতে আজ থেকে আর কোনো চকলেট আসবে না, আর কোনো চকলেট কেনা হবে না। যদি আমি কখনো তোমাকে চকলেট কেনা দেখি না, এর ফল কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম আমি। এসব কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। কিন্তু টোনার এসব কথা শোনার পরেও টুনি চকলেট খাওয়া বন্ধ করে না, বরং চকলেট খাওয়া বেড়েই যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি যায় বাজারে বাজার করতে। আর টুনি সেই মিষ্টি টিয়েকে দেখতে পায়। টুনি মিষ্টি টিয়েকে দেখে তার কাছে যায় আর বলতে থাকে, আরে আরে, আপনি সেই না যার সাথে আমার চকলেট নিয়ে ঝগড়া হয়েছিল? এ কি, আপনার ডানা দুটো এভাবে ভাঙলো কি করে? কি হয়েছে আপনার? টুনির কথা শুনে মিষ্টি টিয়ে কাঁদতে থাকে আর বলে, সেদিন যদি আমি তোমাকে চকলেটটা দিয়ে দিতাম তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না। সেদিন আমি চকলেট খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর চকলেটটা খাওয়ার জন্য এত বেখেয়ালি হয়ে গিয়েছিলাম যে সামনে থেকে একটা গাড়ি এসেছিল, আর আমি সেটা দেখতেও পারিনি। আর সেই গাড়িটা আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, আর সেই থেকে আমার হাত কেটে গেছে। আর চকলেটের জন্য আমি আমার হাত দুটোই হারিয়ে ফেললাম। মিষ্টি টিয়ার এসব কথা শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, চকলেট খাওয়ার জন্য আপনি আপনার হাত হারিয়েছেন? চকলেট খাওয়ার জন্য নয়, চকলেট নিয়ে অতিরিক্ত পাগলামি করার জন্য আমার এই হাল হয়েছে। এ কথা বলে মিষ্টি টিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি মিষ্টি টিয়ের কথা শুনে আর অতিরিক্ত চকলেট খাওয়া নিয়ে তার ভুলগুলো বুঝতে পারে। আর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে আর চকলেট খাবে না। এরপর থেকে টুনি চকলেট খাওয়া নিয়ে আর কোনো অতিরিক্ত বাড়াবাড়ি করতো না। এরপর টুনি টোনাকে নিয়ে স্বাভাবিকভাবে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। শোনো বৌমা, আমার কিন্তু একটা ফুটফুটে নাতি চাই, যে কিনা আমার পুরো ঘর আলো করে রাখবে। সব থেকে বড় কথা, সে আমার বংশের প্রদীপ ধরে রাখবে। টুনি, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতে পারো তাহলে আমি তোমাকে সোনার গহনায় মুড়িয়ে রাখবো। আর আমি যদি তোমাদের কোনো ছেলে সন্তান না দিতে পারি তাহলে? তাহলে তোমার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করবে। টোনা আর মিনুর কথা শুনে টুনি অনেকটা ঘাবড়ে যায়, আর কোনো কথা না বলে মাথা নিচু করে রান্নাঘরে চলে যায় আর অঝরে চোখের জল ফেলতে থাকে। সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে ভালো কিছু রেখো, ভালো কিছু রেখো। আমার কপালে যদি ভালো কিছু না রাখো তাহলে অন্তত আমার সন্তানের জন্য রেখো। টুনি এসব কথা ভেবে অনেক কষ্ট পায়। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি ততদিনে তার ডিমটাও দিয়ে দেয়। সে ডিমে তা দিতে থাকে। বৌমা, ও বৌমা, তোমার ডিমে ভালো করে তা দাও। ডিম ফুটে ছানা বের হওয়ার আগ পর্যন্ত তোমাকে বাড়ির কোনো কাজ করতে হবে না। আমি তোমার প্রয়োজনীয় সব কিছু তোমার পায়ের কাছে এনে দেব। না মা, তার কোনো দরকার নেই। আপনি আমার গুরুজন, আর আপনি আমার কেন সব কাজ করে দেবেন বলুন? আমি যদি কিছু করতে পারি তাহলে তাই করব, আর নয়তো বসে আমার ডিমে তা দেব। না মা, তা হয় না।
এবার তুমি চুপটি করে বসে তা দাও তো দেখি, আমি এক্ষুনি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসছি। মিনু টুনিকে রেখে রান্না করার জন্য চলে যায়। এত শক্তি আমার কপালে সইবে? টুনি মন খারাপ করে ডিমে তা দিতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছুদিন। আর ততদিনেও টুনির ডিম ফুটে ছানা বের হওয়ার সময় চলে আসে। এক পর্যায়ে টুনির ডিম ফুটে ছানা বের হয়, কিন্তু ছানাটি ছেলে না হয়ে কালো কুটকুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তা দেখে তো মিনু আর টোনা রেগে আগুন হয়ে ওঠে। তোকে আমি এত করে বললাম তুই আমাকে একটা পুত্র সন্তান দিবি, আর তুই কিনা আমাকে কালো কন্যা সন্তান দিয়েছিস। এবার তো আমি তোকে আর তোর এই কালো কন্যা সন্তানকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। কুকুরকে খাওয়ালেও কম হবে রে বাপ, এতে তো আমার মনের আগুনটাও নিভবে না। অলক্ষী মেয়ে কোথাকার। মায়ের এমন কথা শুনে টোনা রেগে আরো বেশি আগুন হয়ে যায় আর টুনিকে ধরে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে টুনিকে আধমরা করে ফেলে। টুনি এত মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। কি রে বাবা, এই অলক্ষীটা মনে হচ্ছে মরে গেছে। একে এখন আর মারিস না তো, আশেপাশে কেউ যদি বুঝতে পারে তাহলে আবার থানা পুলিশ হয়ে যাবে। আর যদি একবার থানা পুলিশ হয়ে যায় তাহলে তো আমাদের মা ছেলেকে ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হবে রে বাবা। তাহলে এখন কি করব বলো তো মা? তুই বরং একটা বস্তা আন, এই বস্তাতে হতচারীটাকে তুলে নে, তার সাথে এই কালো মেয়েটাকেও, যাতে করে আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরে না আসতে পারে। বনের জন্তু জানোয়াররা এসে এদেরকে খেয়ে নেবে, কুলক্ষী কোথাকার। এরপর টোনা মিনুর কথা মতো কালো কন্যার মা আর কালো কন্যাকে বস্তায় বন্দি করে নেয়। এরপর রাতের অন্ধকারে মা ছেলে মিলে বস্তাটা নিয়ে জঙ্গলে যায়। ঘন জঙ্গলে বস্তাটা ফেলে দেয়। এরপর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। এত রাতে এই বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। বানর এই দিক সেদিক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে টুকি কাঁদতে কাঁদতে বস্তার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর বানর, এত খুঁজলাম তবুও কাউকে দেখতে পেলাম না। তাহলে হয়তো আমি ঘুমের ঘরে ভুল শুনেছি। এখন যাই, আমি একটু গিয়ে আরামে ঘুমিয়ে নেই। বানর সব বাদ দিয়ে আবার নিজের গুহায় চলে যায় আর আরামে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে আসে। আর টুনির জ্ঞান না ফেরায় শরীরে গুরুতর আঘাত পাওয়ায় সে বস্তার ভিতরেই মারা যায় আর তার অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসে। আমি কাউকে ছাড়বো না। আমার মেয়েকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। মা, আমরা বাইরে আসতে পেরেছি মা, কিন্তু মা তোমার মুখে একটু দাগ কেন মা? তোমার মুখে একটু রক্ত কেন মা? ও মা, কি হয়েছে তোমার মা? মা গো, কি হয়েছে তোমার? ওসব তুই বুঝবি না রে মা, তুই যে অনেক ছোট। আগে বড় হয়ে নে, তারপর সব বুঝতে পারবি। তোর খুব খিদে পেয়েছে তাই না রে মা? হেতো মা, আমার না ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে রে মা, কিন্তু তোকে তো এভাবে রেখে কোথাও যাওয়া যাবে না। তোকে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। এসব বলে টুনির আত্মা কিছু কচু পাতা তুলে এনে একটি ঘর বানায় আর তাতে টুকিকে রেখে জঙ্গলে খাবার আনতে যায়। প্রথমে সে সখীর বাড়িতে যায়। আমাকে একটু খাবার দে না রে, আমার মেয়েটার যে ভীষণ খিদে পেয়েছে। দিবি একটু খাবার? ওরে বাবা রে, ভূত! এই বলে সুখী পায়রা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যাক বাবা, আমি তো একে কিছুই করলাম না, তবুও ভয় কেন পেল? না, আমাকে আগে খাবার নিতে হবে, তারপর অন্যের কথা চিন্তা করতে হবে। এরপর টুনির আত্মা খাবার নিয়ে সোজা তার মেয়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে তার মেয়েকে খাবার খাওয়ায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। কালো কন্যার মা সবার বাড়ি থেকে খাবার এনে এনে তার মেয়েকে খাওয়াতে থাকে। এদিকে সবার মাঝে ভয় ঢুকে যায়। এই তোমরা কি জানো কোথা থেকে একটা ভূত এসে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়? না জানি কখন আবার আমাদের কোনো ক্ষতি করে বসে। আর আমি তো সেদিন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম।
আমাদের ওই ভূত তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর তার জন্য তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর সবাই মিলে তান্ত্রিক বাবার কাছে যায় আর কালো কন্যার মায়ের ব্যাপারে সব কথা খুলে বলে। তোদের কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ওই আত্মাকে আহ্বান জানাচ্ছি।